একই রকম ভাবে তুমি যদি ডি এর কথা ভাবো, ডি এর তো ডাম্বেল আকৃতির অংশ ডি, তারও 5টা ভাগ, একটা ডিএক্স ওয়াই, একটা ডি ওয়াই জেড, একটা ডি জেড এক্স, একটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা ডি জেড স্কোয়ার। এই প্রত্যেকটা ভাগে দুটো করে ইলেকট্রন ধরে, দুটো করে ইলেকট্রন জায়গা করে নিতে পারে। বুঝতে পারছো আমার কথাটা? প্রত্যেকটা ভাগে কটা করে ইলেকট্রন নিজের জায়গা করে নিতে পারে? দুটো করে। কারণ দুটোই পেয়ার অবস্থায় থাকতে পারে, দুয়ের বেশি হয়ে গেলে আর পেয়ারের প্রশ্ন নাই। এখন ধরো ডি অরবিটালে একটা ইলেকট্রন আছে, D1 বিন্যাস, তাহলে DXY 1, বাকিগুলো 0। D2 তার মানে DXY 1, DYZ 1, D3 DXY 1, DYZ 1, DZX 1। অর্থাৎ যতক্ষণ সুযোগ পাবে ততক্ষণ সে বিজোড় থাকবে, আনপেয়ার থাকবে। D4 DXY 1, DYZ 1, DZX 1, DX square Y square 1। D5 DXY 1, DYZ 1, DZX 1, DX square Y square 1, DZ square 1। এই যে 5 অবধি যত নিলে, যে 5 মানে কি দেখো হাফ ফিল্ড, ডিতে মোট ইলেকট্রন ধরে কটা? 10টা। তাহলে যখন 5টা আছে তখন সে হাফ ফিল্ড কন্ডিশনে আছে, এবং সেই সময় দেখো তার প্রত্যেকটা ভাগে একটা করে ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় তার ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন হয়ে আছে। তাহলে এটা স্টেবল কনফিগারেশন, কারণ এখানে ফোর্স অফ রিপালশনটা কম। এবার ডি যদি 6 হয়, D6 সঙ্গে সঙ্গে এবার পেয়ার হতে শুরু করবে। DXY 2, DYZ 1, DZX 1, DX square Y square 1, DZ square 1। আস্তে আস্তে জোড়া বাঁধতে শুরু করলো। D7 DXY 2, DYZ 2, DZX 1, DX square Y square 1, DZ square 1। D8 DXY 2, DYZ 2, DZX 2, DX square Y square 1, DZ square 1। D9 D2XY, D2YZ, D2ZX, DX square Y square 2, DZ square 1। D10 হলে ফুলফিলড হয়ে যাবে সব। DXY 2, DYZ 2, DZX 2, DX square Y square 2, DZ square 2। তাহলে D10 যখন ফুলফিল যথারীতি, সেই বিন্যাসটাও স্টেবল, তার কারণ এখানে সব ইলেকট্রন পেয়ার হয়ে আছে। পেয়ার হয়ে থাকা মানে ম্যাক্সিমাম ফোর্স অফ অ্যাট্রাকশন।
আমি আগেও বলেছি ম্যাক্সিমাম ফোর্স অফ রিপালশন, মিনিমাম ফোর্স অফ রিপালশন বেশি স্থায়ী, সেটা আমরা কোথায় পাই? হাফ ফিল্ড অরবিটালের ক্ষেত্রে। আর ম্যাক্সিমাম ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি স্থায়ী, সেটা কোথায় পাই? ফুল ফিল্ড অরবিটালের ক্ষেত্রে। ধরো তোমাকে প্রশ্ন করলো নাইট্রোজেন পরমাণুতে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে? হাউ মেনি আনপেয়ার ইলেকট্রন আর দেয়ার ইন নাইট্রোজেন? নাইট্রোজেন পরমাণুতে কতগুলো বিজোড় ইলেকট্রন আছে? হাউ মেনি আনপেয়ার ইলেকট্রন আর দেয়ার প্রেজেন্ট ইন নাইট্রোজেন? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? নাইট্রোজেন হচ্ছে 7। তুমি কনফিগারেশন লেখো 1s2 2s2 2p3। এই 2p3 না লিখে তুমি যদি আনপেয়ার ইলেকট্রন বার করতে চাও এটাকে ভেঙে নেবে। 2p3 মানে কি? 2px1 2py1 2pz1। তাহলে কতগুলো আনপেয়ার ইলেকট্রন হলো? 3টে। there are 3 আনপেয়ার ইলেকট্রন। পরিষ্কার? বললো সিলিকন অ্যাটমিক নাম্বার 14, হাউ মেনি আনপেয়ার ইলেকট্রন আর দেয়ার? এখানেই বা কতগুলো বিজোড় ইলেকট্রন আছে? তো কনফিগারেশন লেখো 1s2 2s2 2p6 3s2 3p2। 3p2 মানে কি? এইগুলো তো সব পেয়ার। 1s2 2s2 2p6 মানে সব কটাই পেয়ার, 3টে পেয়ার। এটাও পেয়ার। 3p2 মানে কি? 3px1 3py1 3pz0। তাহলে কতগুলো আনপেয়ার ইলেকট্রন? 2টো আনপেয়ার ইলেকট্রন। there are 2 আনপেয়ার ইলেকট্রনস। আর এখানে হচ্ছে 3টে আনপেয়ার ইলেকট্রন। there are 3 আনপেয়ার ইলেকট্রনস। ঠিক আছে? এবার তুমি অনেক সময় আমরা এটাকে বক্স করেও লিখি, বুঝেছি? যেমন ধর নাইট্রোজেন 7, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলাম? 1s2 2s2 2p3 1s, এরকম বক্স করে লিখি। 1s এ 2টো ইলেকট্রন, 2s এ 2টো ইলেকট্রন, 2p মানে 3টে ভাগ, px py pz, প্রতিটাই একটা করে ইলেকট্রন। কিন্তু এটা আমরা লিখি না কেন বেশি? তার কারণ এটা লিখতে গেলে অনেক জায়গা এবং সময় লেগে যায়। সেই জন্য আমরা এরকম বক্স সিস্টেমে লেখাটাকে সাধারণত অ্যাভয়েড করে চলি, করে এরকম 1s2 2s2 করে লিখি। কিন্তু দরকার পড়লে পেয়ার আনপেয়ার বোঝার সুবিধার জন্য আমরা বক্স সিস্টেমে নিয়ে এসেও লিখতে পারি। এইবার 3d4 4s2, সেই যে এক্সেপশনের কথা বলা হয়েছিল, ক্রোমিয়াম one is to 2s2 2p6 3s2 3p6 3d4 4s2। ঠিক আছে? 3d4 4s2। এখন আমরা কি বলছিলাম যে এটা চেঞ্জ হয়ে যাবে কি? 3d4 4s2টা চেঞ্জ হয়ে যাবে 3d5 4s1। কেন সেটাই এবার হুন্ডের সূত্র থেকে ব্যাখ্যা দেয়। দেখো 3d4 4s2 বিন্যাসটা যদি আমরা বক্স প্যাটার্নে লিখি, দিয়ে তো 5টা ভাগ আছে আমরা জানি, 3d 4s, 3d4
দিতে চারটে বিজোড় হয়ে থাকবে 4s হ্যাড্রোডাইল ইলেকট্রন। এটা হচ্ছে 3d4 4s2 বিন্যাস। এর তলায় লেখো 3d5। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে কতগুলো আনপেয়ার ইলেকট্রন হলো? 6টা। শুধু 6টা আনপেয়ার ইলেকট্রন বলেই না, ডি অরবিটালটাও হাফ ফিল্ড, 4s 3dটাও হাফ ফিল্ড, 4sটাও হাফ ফিল্ড। এত তো নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল এবং বিশেষত্ব চলে এলো, দুটো অরবিটাল হলো হাফ ফিল্ড। ওপরেরটাই কি ছিল? 4sটা ফুল ফিল্ড, কিন্তু 3dর কোনো স্পেশালিটি ছিল না। 4sটা ফুল ফিল্ড ছিল কিন্তু 3dর কোনো স্পেশালিটি ছিল না, নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কম ছিল। তা যেহেতু 3d5 4s1 এ দুটো হাফ ফিল্ড দাঁড়াচ্ছে, হাফ ফিল্ড অরবিটালের স্টেবিলিটি অনেকটা বেশি আমরা বলেছি, বিকর্ষণ বলটা মিনিমাম হচ্ছে, তাই এই বিন্যাসটা বেশি স্থায়ী। 3d5 4s1 is more stable than 3d4 4s2 configuration. সেই জন্য chromium, so electronic configuration of chromium is ends with 3d5 4s1 instead of 3d4 4s2. কপারের ক্ষেত্রে দেখো, one s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2। এবার যদি 3d9 4s2 এই বিন্যাস হয়, 1 2 3 4 5 6 7 8 9 এই হবে বিন্যাস 3d9 4s2। 4sটা ফুল ফিল্ড, 3d10 4s1 বিন্যাসের দিকে তাকাও। এই হচ্ছে 3d10 4s1, 3d10 4s1। তাহলে দেখো 3d10 এটা ফুল ফিল্ড আর এটা হাফ ফিল্ড। সেই কারণে d10s1 is more stable than d9s2। d10s1 টা d9s2 চাইতে অনেক বেশি স্থায়ী, সেই জন্য d9s2 এলে সেটা চেঞ্জ হয়ে d10s1 হওয়ার টেন্ডেন্সি দেখায়। সেই জন্য ক্রোমিয়াম, কপার, সিলভার এগুলোর কনফিগারেশনে ব্যতিক্রম দেখা যায়। তবে এই ব্যাপারটা কি জানো, ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে সব কথা আমাদের জানা হয়ে ওঠেনি আজ। এই কনফিগারেশনের এক্সেপশনগুলো আমরা একটা নিয়ম খাড়া করে তাই নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করি, কিন্তু তোমরা যখন 12 ক্লাসে উঠবে, ডি ব্লক, এ ব্লক এগুলো পড়বে, ট্রানজিশন এলিমেন্ট পড়বে, তখন দেখবে যে সব ক্ষেত্রে তুমি ব্যাখ্যা করতে পারছো না। এই আউটবাউন্ড নীতি মেনে সবসময় চলে না এবং সব ক্ষেত্রে তুমি এক্সপ্লেন করতে পারছো না। এক্সেপশন আরও হয়, অন্য অনেক রকম এক্সেপশন হয়। কেন হয় সেটা যে সবসময় যুক্তি খাড়া করা যায় এরকম নয়।
বুঝতে পেরেছো? তার থেকে আমাদের এটা আমরা বুঝতে পারি যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে, ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে সমস্ত কথা আমাদের আজও আয়ত্ত হয়নি। মোটের উপর আমরা একটা স্তর অবধি এটাকে ব্যাখ্যা করতে পেরেছি। এবার আসছি আয়ন। আয়নের বিন্যাস কিরকম করে? ধরো আয়রন, atomic number 26, configuration 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। এই হচ্ছে আয়রনের বিন্যাস। এবার আয়রন তোমরা জানো দু রকম আয়ন তৈরি করে, ফেরাস আয়ন যাতে আয়রন +2 স্টেটে থাকে, এবং ফেরিক আয়ন যাতে আয়রন +3 স্টেটে থাকে। তাহলে আয়রন যখন ফেরাস আয়ন তৈরি করছে, ক্যাটায়ন তৈরি করছে, তখন সে কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়। প্রশ্নটা হচ্ছে কোথা থেকে ইলেকট্রন ছাড়ে? কেন এরকম প্রশ্ন এলো? কারণ ভর্তি যখন হয় তখন আমরা দেখেছি আউটবাউ নীতি মেনে 1s এর পর 2s, 2s এর পর 2p, 2p পর 3s, 3s এর পর 3p, 3p পর 4s, তারপর 3d। কিন্তু যখন ইলেকট্রন বেরোয় তখন বেরোয় 4s থেকে। 4s এর পর 3d ভর্তি হয়, কিন্তু আমরা 4s কেই আউটার মোস্ট শেল বলে থাকি। বুঝতে পেরেছো? কারণ 3dটা হচ্ছে 3 নম্বর অরবিটের একটা অংশ, এবং 3 নম্বর অরবিটের s আর p 4s এর আগে ভর্তি হয়, সেজন্য ওটা আউটার মোস্ট নয়, ওটা সর্ববহিস্থ কক্ষপথ নয়। আউটার মোস্ট শেল কিন্তু 4s কে ধরা হয় 4 নম্বর কক্ষপথ। সেজন্য এরকম করে লেখারও সুবিধে, যাতে তুমি বুঝতে পারো যে কোনটা আউটার মোস্ট শেল। তাহলে এখানে যদিও 4s এর পর 3d ভর্তি হয়েছে, কিন্তু ইলেকট্রন বেরোনোর সময় আগে 4s থেকে বেরোবে, তারপর 3d থেকে। তাহলে আয়রন যখন দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দিয়ে Fe2+ আয়ন তৈরি করছে, তখন আয়রনের কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6। এই দুটো ইলেকট্রন তোমার বেরিয়ে যায়। খুব ভালো করে এই জিনিসটা খেয়াল করবে। ইলেকট্রন ঢোকার সময় যে অর্ডারেই ঢুকুক না কেন, বেরোনোর সময় সব সময় আউটার মোস্ট শেল থেকে বেরোবে। কোনটা আউটার মোস্ট শেল সেটা তুমি কনফিগারেশন লেখার মধ্যে দিয়েই বুঝতে পারবে। যেটা সবচেয়ে বাইরে আছে সেটা হচ্ছে আউটার মোস্ট শেল। এবার ফেরিক আয়ন কি করে তৈরি হবে? তার মানে ওকে এবার আরো একটা ইলেকট্রন ছাড়তে হবে। এবার কিন্তু আউটার মোস্ট শেল হয়ে গেছে 3 নম্বর শেল। তার মানে এবার 3 নম্বর শেল থেকে ইলেকট্রন বেরোবে। কোথার থেকে বেরোবে? এস থেকে, না পি থেকে, না ডি থেকে? এইখানে বলা হয় সবশেষে যেখানে ইলেকট্রন ঢুকবে সেইখান থেকে বেরোবে। এস থেকে নয়, পি থেকে নয়, ডিতে ইলেকট্রন ঢুকে তারও পরে। সুতরাং বেরোনোর সময় ডি থেকে ইলেকট্রন বেরোবে। তাহলে Fe3+ আয়নের বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5। তাহলে আয়নের ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে প্রথমে নিস্তড়িত অ্যাটমটা, ইলেকট্রিক্যালি নিউট্রাল যে অ্যাটম, তার বিন্যাস আগে মাথায় রাখতে হবে। তারপর কি আয়ন তৈরি করছে, বাইভ্যালেন্ট না ট্রাইভ্যালেন্ট সেটা দেখতে হবে। বাই পজিটিভ না ট্রাই পজিটিভ আয়ন তৈরি করছে। বাই পজিটিভ তৈরি করলে দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, মোনো পজিটিভ তৈরি করলে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ট্রাই পজিটিভ তৈরি করলে 3টে ইলেকট্রন ছেড়ে দেবে। কোথার থেকে ছাড়বে? এটা হচ্ছে মূল প্রশ্ন। সবসময় কি বলা হচ্ছে? আউটার মোস্ট শেল থেকে ছাড়বে। ইলেকট্রন মাস্ট বি রিলিজড ফ্রম আউটার মোস্ট শেল। কোনটা আউটার মোস্ট শেল? না কনফিগারেশন লেখার সময় তুমি একদম শেষে যেটা লিখেছো সেইটা হচ্ছে আউটার মোস্ট শেল। ইলেকট্রন সেইখান থেকে বেরোবে। ঠিক আছে? এখন এরকম যেমন প্রশ্ন আসে যে ফেরাস আয়ন
এবং ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস লেখো। রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ফেরাস আয়ন অ্যান্ড ফেরিক আয়ন। তুমি লিখলে, এর সঙ্গে ল্যাজুর একটা কোশ্চেন জুড়ে দিতে পারে, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? ফেরাস এবং ফেরিক আয়নের মধ্যে কোনটা স্থায়িত্ব সবচাইতে বেশি? স্টেবল কোনটা বেশি এটা মাপতে গেলে কিন্তু ইলেকট্রন বিন্যাস ধরেই মাপতে হয়। কি করে মাপবো? দেখো, এই পর্যন্ত কনফিগারেশন আপ টু 3p6, 1s2 থেকে 3p6, এই পর্যন্ত কনফিগারেশন কিন্তু উভয়ের সেম। ফেরাস আয়নেরও যা কনফিগারেশন, ফেরিক আয়নেরও তাই কনফিগারেশন, খালি তফাৎ হচ্ছে 3d তে। এখানে 3d6, এখানে 3d5। তা 3d6 যদি কনফিগারেশন হয় তাহলে আনপেয়ার ইলেকট্রন কটা বার করো? 1 2 3 4 5 6। তাহলে আনপেয়ার ইলেকট্রন 4টে। আনপেয়ার ইলেকট্রন এর সংখ্যা হচ্ছে 4। আর 3d5 যদি বিন্যাস হয়, 1 2 3 4 5, তাহলে আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে 5। এবং শুধু 5 না, এটা তুমি হাফ ফিল ডি অরবিটাল, একটা এক্সট্রা স্টেবিলিটি থাকে। তাহলে ফেরিক আয়ন কিন্তু বেশি স্থায়ী হবে ডিউ টু দি প্রেজেন্স অফ হাফ ফিল্ড 3d অরবিটাল ইন ইটস আউটারমোস্ট শেল। সর্ববহিস্থ কক্ষপথে অর্ধপূর্ণ ডি উপকক্ষপথ আছে, এই কারণের জন্য ফেরিক আয়নটা কিন্তু বেশি স্টেবল হবে। ঠিক আছে, ধরো ম্যাঙ্গানিজ, আরেকটা করে দেখি। ম্যাঙ্গানিজের অ্যাটমিক নাম্বার হচ্ছে 25। এর যদি তুমি বিন্যাস লেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2। ধরো আমি ম্যাঙ্গানাস আয়নের কথা বলছি, এই দুটো ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে কি হবে? Mn++ আয়ন। কোন দুটো ইলেকট্রন ছাড়বে? এই যে আউটার মোস্ট শেল, তার থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করবে। 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। ঠিক আছে, আবার অ্যানায়নের বিন্যাস লিখতে দিতে পারে, বলো Cl- আয়নের বিন্যাস লেখো। রাইট ডাউন দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ Cl- আয়ন। Cl- আয়ন মানে একটা ইলেকট্রন প্রবেশ করাতে হবে, ক্লোরিনের মধ্যে একটা ইলেকট্রনকে প্রবেশ করাতে হবে। ক্লোরিন নরমাল অবস্থায় ক্লোরিন হচ্ছে 70, কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। নরমাল অবস্থায় ক্লোরিনের এইটা হচ্ছে কনফিগারেশন। এখন ক্লোরিন যদি একটা ইলেকট্রন নেয় তবে সে Cl- আয়ন হবে। এই ইলেকট্রনটা সে কোথা থেকে কোথায় নেবে? সবসময় ওই যেমন বেরোনোর সময় আউটারমোস্ট শেলের থেকে বেরোয়, নেওয়ার সময় আউটারমোস্ট শেল বেরোয়। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6। বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে ইলেকট্রন বেরোনোর সময় আউটারমোস্ট শেল থেকে বেরোবে, ইলেকট্রন ঢুকবার সময়ও আউটারমোস্ট শেলেই ঢুকবে। এইভাবে আয়নের ইলেকট্রন বিন্যাস হয়। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে পড়াশোনা। তোমরা একটু প্র্যাকটিস করবে, কারণ ইলেকট্রন বিন্যাস ঠিক মতো না লিখলে তুমি কেমিস্ট্রি পড়া এগোতেই পারবে না। এর পরবর্তীতে আমরা যে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, অর্গানিক কেমিস্ট্রি বা যাই পড়ি, ইনঅর্গানিক কেমিস্ট্রি,
ইলেকট্রন বিন্যাস ঠিকমতো জানা না থাকলে কোনোটা নিয়েই তুমি এগোতে পারবে না। কেন এটাকে লিখবে, ভালো করে প্র্যাকটিস করবে বারবার। আমাদের কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার শেষ হলো না, এখনও বেশ কিছুটা পড়ার জায়গা থেকে গেছে। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আবার ডিসকাস করব। আজ এই পর্যন্ত।